সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পার্ট 2। পার্ট 1-এ আমরা দেখেছিলাম ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা আন্দোলন কীভাবে হয়েছিল এবং ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল এবং ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কখন স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো পার্ট 2-এর আলোচনা বিষয় হচ্ছে যুক্ত ফন্ট। আমরা পার্ট 1-এ দেখেছিলাম 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায়, তারপরে যে ঝামেলা সৃষ্টি হয় সেখান থেকে আসলে। তো আমরা আজকে পার্ট 2-এ দেখব যুক্ত ফন্ট এবং যুক্ত ফন্ট কি, যুক্ত ফন্টটা কীভাবে কাজ করেছিল বা যুক্ত ফন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে করা হবে। ওকে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাড়তে থাকে। মানে পাকিস্তান রাজা শাসক হিসেবে কাজ করছিল, তখন পূর্ব পাকিস্তানের মানুষের মনে আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হতে থাকলো। আত্মরক্ষা ও আত্মবিশ্বাসের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ, মানে সে সময় ক্ষমতা ছিল যে দল, সে দলের নাম ছিল কি মুসলিম লীগ, যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনের সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করেন। মানে ভোটকে সামনে রেখে একটি দল গঠন করেন, যেটা ছিল 1954 সালে। এই জোটই যুক্ত ফ্রন্ট নামে পরিচিত। প্রশ্ন আসতে পারে যুক্ত ফ্রন্ট কি বা যুক্ত ফ্রন্ট কেন তৈরি করা হয়েছিল, তো এখান থেকে সে প্রশ্নের উত্তরটা দিতে হবে। হ্যাঁ, এ নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেন আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি। এই কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক, হ্যাঁ, নেজামে ইসলাম, গণতন্ত্র দল এবং পাকিস্তানে খেলাফতে রব্বানি পার্টি। মানে এখানে তাহলে কয়টা যুক্ত ফ্রন্টে পার্টি ছিল? 4টি। একটি হচ্ছে আওয়ামী লীগ মুসলিম লীগ, দুই নাম্বার হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, 3 নাম্বার হচ্ছে নেজামে ইসলাম, 4 নাম্বার হচ্ছে গণতন্ত্র দল ও পাকিস্তানের খেলাফতে রব্বানি পার্টি, মানে 5টি দল। যুক্ত ফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলায় মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, দ্বিতীয়টা হচ্ছে শের বাংলা একে ফজলুল হক, আর তৃতীয় ছবি দেখা যাচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই 3 জনেরই প্রচুর অবদান আছে এই বাংলার ইতিহাসে, পূর্ব বাংলার ইতিহাসে অনেক অবদান আছে। চলো সামনে আগানো যাক। যুক্ত ফ্রন্ট ও 21 দফা কর্মসূচি। 1954 সালের নির্বাচনে পাকিস্তানি 2 অংশে পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদে কোনো নির্বাচন ছিল না। এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদ নির্বাচন। তাহলে 1954 সালের নির্বাচন ছিল পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষক প্রতিরোধে এ নির্বাচন ছিল একটি মাইলফলক। ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল এ নির্বাচনে অংশ নেয়। তাহলে 1954 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে মোট 16টি দল অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। যুক্ত ফ্রন্ট এবং মুসলিম লীগের মধ্যে। যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলায় 3 প্রবীণ নেতা শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি ঘোষণা করেন বা প্রকাশ করেন। এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি, জমিদার প্রথা বাতিল, পাট শিল্প জাতীয়করণ, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। এছাড়া সমস্ত অন্যান্য আইন কানুন বাতিল। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ, 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলায় সাহিত্য শাসনের কথাও বলা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতে ছিল। তো নির্বাচনের ফলাফল। 1954 সালে নির্বাচনে মুসলমান ও অন্য ধর্মাবলম্বীদের মধ্যে আলাদা আসন ছিল, আলাদা ভোট ছিল। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট 236টি আসন পেয়ে নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে, দলটি মাত্র 9টি আসন পায়। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয়। যুক্তফ্রন্টের এই বিজয়ে দেশ বিদেশের পত্রপত্রিকা কি বলছে, ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে। তাহলে প্রশ্ন আসতে পারে ব্যালট বিপ্লব কি। তাহলে যুক্তফ্রন্ট যেভাবে কি করেছিল, বিজয় গ্রহণ করেছিল, মানে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কি করেছিল, 309টি আসন পেয়েছিল। 309টি আসনের মধ্যে 236টি আসনই পেয়েছিল যুক্তফ্রন্ট। এই যে যুক্তফ্রন্ট এই জয়টা পেয়েছিল, এই জয়কে দেশ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশের জন্য ব্যালট বিপ্লব নামে আখ্যায়িত করা হয়েছে। এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন। প্রশ্ন আসতে পারে পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে সর্বজনীন নির্বাচন কত সালে সংগঠিত হয়েছিল। তাহলে দিতে হবে কি 1954 সালে। বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয়। শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়া যায় না, মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়। ভাষা ও সংস্কৃতি বিরোধীদের আইন অবস্থা নিয়ে কঠোর দমন নীতি ও স্বৈরা শাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না তার প্রমাণও হয়। বাঙালির নতুন এ জাতীয়তাবাদ চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনে প্রেরণা জুগিয়েছিল। অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয়। 1957 সালের মধ্যে দলটি বহুদু বা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়। মুসলিম লীগ এর পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। এই যে নির্বাচন হয়েছিল 309টি আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র 9টি আসন পেয়েছিল এবং যুক্তফ্রন্টে 236টি ভোট মানে আসন পেয়েছিল। সে কথাটা এটা কেন পেয়েছিল সে কারণটা এখানে উল্লেখিত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল, আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে। যুক্তফ্রন্ট বিভিন্ন দল ও মতের মানুষের একত্রিত হয়েছিল। একটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ এ জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বাংলা ভাষা মর্যাদা দান, প্রাদেশিক সাহিত্য শাসন, কৃষক, শ্রমিক, ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল। 21 দফা কর্মসূচিতেও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ। যুক্তফ্রন্টে প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয় ছিল, পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো। মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়া, শোষণ, দলের মধ্যে আন্তঃদ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। পাকিস্তান হচ্ছে কি পূর্ব পাকিস্তানের মানুষ সর্বজ্ঞানী বা সর্বসম্পন্ন হলেও পশ্চিম পাকিস্তানের মানুষ তাদেরকে কি করতো না, মূল্যায়ন করতো না বা বড় বড় কর্মস্থ পথে তাদেরকে নিয়োগ দিত না। এখান থেকে আসলে বৈষম্যের সৃষ্টি হয়। সো দেখো এখানে দুইটা কাজ আছে। একটা হচ্ছে যুক্তফ্রন্টের 21 দফা দাবির মূল দাবিগুলো লেখো, এটা করে ফেলতে হবে। 2 নাম্বার বলছে পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকা করে ফেলতে হবে। এটা বাসার কাজ করে ফেলবা। বাঙালির অর্জন। স্বাধীনতার পর থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি, তা বারবার অব্যাহত ছিল। 2 মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকার ভাঙ্গা দেওয়া হয়। এরপর পাকিস্তান সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালে 7 অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন। কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। 1958 থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল এবং তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয়। এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসেন। 1962 সালে আইয়ুব খান একটি সংবিধান রচনা করেন। এই সংবিধানে বাঙালিদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়ায় ছাত্ররা আন্দোলন গড়ে তোলেন। তবে ছাত্রদের আন্দোলনে অনেক বেশি জোরালো রূপ পায় সরকার শিক্ষানীতি ঘোষণার পর। শরীফ কমিশন নামে পরিচিত একটি শিক্ষানীতি বাংলা বদলে পাকিস্তানের 2 অংশের জন্য উর্দু ভাষা চালু করে, অবৈতনিক শিক্ষা বাতিল করে এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান
যোগ করা হয়েছিল। ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন প্রণীত শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। তো এই ছিল আমাদের পার্ট 2 এর আলোচনা।